হ্যালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লিক করে ভিডিওটি দেখার জন্য। স্বাগত জানাচ্ছি কারক এবং বিভক্তি পর্বে। গত ক্লাসে আমরা অপাদান কারক এবং অধিকরণ কারক কিভাবে চিনতে হয় সেটা শিখেছিলাম। আজকে অধিকরণের প্রকারভেদ এবং অন্যান্য কারকগুলো নিয়ে আলোচনা করব। অধিকরণ কারক এটা 3 প্রকার। 1 কালধিকরণ, 2 ভাবাধিকরণ, 3 আধারাধিকরণ। আমরা কিন্তু নিশ্চয়ই জানি নির্দিষ্ট স্থান, সময় এবং বিষয়ের ব্যাপার হলে সেটা হয়ে যায় অধিকরণ কারক। প্রথম প্রকার ভেদে দেখো কাল শব্দটা আছে। এই কাল শব্দের অর্থ হচ্ছে সময়। তাহলে যত সময়ের অধিকরণ হবে সবগুলো হয়ে যাবে কালধিকরণ। কিভাবে? যদি বলা হয় সকালে পড়তে বসবো, এই যে সকাল এটা অবশ্যই সময়, তার মানে এটা কালধিকরণ। 9টার সময় খেতে বসবো, 9টা এটা অবশ্যই সময়, কালধিকরণ। শরতে শিশির পড়ে, শরৎকাল মানে সময়, অবশ্যই তাহলে এটা কালধিকরণ। এবার আসো ভাব অধিকরণ। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়ার অভিব্যক্তিকে প্রকাশ করে তখন সেটা হয়ে যায় ভাব অধিকরণ। এত কঠিন সংজ্ঞানে না গিয়ে যদি আমরা মনে রাখতে পারি যে একটা ক্রিয়ার কারণে আর একটা ক্রিয়া যদি সংঘটিত হয় তখন সেটা হয়ে যাবে ভাব অধিকরণ। কিভাবে? যদি বলা হয় সূর্যোদয়ে অন্ধকার দূরভীত হয়, তাহলে সূর্যোদয় এটার কারণে অন্ধকারটা দূরভীত হয়ে যাচ্ছে, তার মানে একটা কাজের কারণে আরেকটা কাজ ঘটছে, সো অবশ্যই এটা ভাব অধিকরণ। তেমনিভাবে যদি বলা হয় কান্নায় শোক মন্দীভূত হয়, তাহলে কান্নার দ্বারা শোকটা মন্দীভূত হচ্ছে মানে চলে যাচ্ছে, অবশ্যই তাহলে একটা কাজের কারণে আর একটা কাজ সংঘটিত হচ্ছে, তার মানে এটা অবশ্যই ভাব অধিকরণ। পরিশ্রমে সৌভাগ্য অর্জিত হয় বা পরিশ্রমের ফলে কিন্তু সৌভাগ্য অর্জিত হচ্ছে, একটা কাজের কারণে আর একটা কাজ হচ্ছে, অবশ্যই তাহলে এটা ভাব অধিকরণ। এবার আসো আধার অধিকরণে। আধার শব্দের অর্থ হচ্ছে স্থান, অর্থাৎ যত স্থানের ব্যাপার থাকবে সবগুলো হয়ে যাবে আধার অধিকরণ। এই আধার অধিকরণ আবার 3 প্রকার। 1 ঐকদেশিক, 2 অভিব্যাপক এবং 3 বৈষয়িক। আমরা ঐকদেশিক এবং অভিব্যাপক একসাথে শিখব। ঐকদেশিক এটা হচ্ছে বিশাল কোনো জায়গার এক বা একাধিক স্থানে ক্রিয়াটা সংঘটিত হবে, আর অভিব্যাপক এটা হচ্ছে বিশাল কোনো জায়গার সমস্ত অংশব্যাপী ক্রিয়াটা সংঘটিত হবে। কিভাবে? যদি বলা হয় পুকুরে মাছ আছে, তাহলে পুকুরের এক বা একাধিক স্থানে কিন্তু মাছটা আছে, সো এটা ঐকদেশিক। এবার যদি বলা হয় পুকুরে পানি আছে, তাহলে কিন্তু পুকুরের সমস্ত অংশব্যাপী পানিটার অবস্থান, সো এটা অভিব্যাপক। ঠিক তেমনিভাবে যদি বলা হয় সমুদ্রে তিমি আছে, আবার সমুদ্রের পানিতে লবণ আছে, তাহলে তিমি এক বা একাধিক স্থানে আছে, সো এটা ঐকদেশিক। লবণের যে ব্যাপার সেটা সমস্ত সমুদ্রের জায়গায় আছে, সো এটা অভিব্যাপক। তাহলে সিম্পলি এক বা একাধিক স্থানে সংঘটিত হলো ঐক্যদেশিক, আর সমস্ত অংশব্যাপী সংঘটিত হলে সেটা হয়ে যাবে অভিব্যাপক। এবার আসো বৈষয়িক। যদি কোনো বিষয়ের কোনো অবস্থাকে বোঝায় তখন সেটা হয়ে যাবে বৈষয়িক অধিকরণ, আর ওই যে বিষয় সেটাই কিন্তু হবে বৈষয়িক। কিভাবে? যদি বলা হয় সে অঙ্কে কাঁচা, তাহলে এই যে অঙ্কের বিশেষ অবস্থাকে বোঝাচ্ছে, আর বিষয় কোনটা? অঙ্ক, অর্থাৎ এই অঙ্কটাই হয়ে যাবে এখানে বৈষয়িক। তেমনিভাবে সে ব্যাকরণে পণ্ডিত, তাহলে ব্যাকরণটাই কিন্তু এখানে বৈষয়িক অধিকরণ। তাহলে সিম্পলি যদি সময়ের ব্যাপার থাকে তাহলে সেটা হয়ে যাবে অবশ্যই কালধিকরণ। যদি নির্দিষ্ট স্থানের ব্যাপার থাকে তখন সেটা আধার অধিকরণ, আর
একটা কাজের বিনিময়ে বা একটা কাজের পরিবর্তে যদি আর একটা কাজ সংঘটিত হয় তখন সেটা হয়ে যাবে অধিকরণ। এবার আসো কর্মকারক আর করণকারকে। আমরা কিন্তু নিশ্চয় জানি কি অথবা কাকে, এই দুটো শব্দ দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায় কর্মকারক, আর কি দ্বারা অথবা কিসের দ্বারা এটা দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে পাওয়া যায় করণকারক। কিভাবে? যদি বলা হয় রহিমা ফুল তোলে, তাহলে তোলে এখানে ক্রিয়া, তাহলে কি তোলে? ফুল তোলে, অবশ্যই তাহলে এটা কর্মকারক। তেমনিভাবে নাঙলে জমি চাষ হয়, তাহলে কি দ্বারা জমি চাষ হয়? নাঙল দ্বারা, সো নাঙল এখানে কি হবে? করণকারক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই টেকনিকটা যদি আমরা মনে রাখি তাহলে অনেক সময় আমাদের অ্যান্সার করতে অসুবিধা হতে পারে। কিভাবে? যদি বলা হয় সে ক্রিকেট খেলে, আবার বলি সে বল খেলে, ক্রিয়াকে কোশ্চেন করো কি খেলে? ক্রিকেট। পরের বাক্যে ক্রিয়াকে কোশ্চেন করো কি খেলে? বল। তাহলে দুইটাই কি এখানে কর্মকারক? না। এবার তুমি কোশ্চেন করো ক্রিয়াকে কি দ্বারা খেলে প্রথম বাক্যে, তাহলে কিন্তু কোনো অ্যান্সার আসছে না। পরের বাক্যে কি দ্বারা খেলে? বল দ্বারা খেলে। তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমাদের যে কাজটা করতে হবে, যদি কোনো পরীক্ষাতে করণ আর কর্মকারক কোশ্চেন হয় তাহলে প্রথম আমাদের কি দ্বারা বা কিসের দ্বারা এটা দিয়ে কোশ্চেন করতে হবে, তাহলে অ্যান্সারটা কিন্তু খুব ইজিলি বের করা সম্ভব। উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কার হওয়া যাক। সে লাঠি খেলে, সে দাবা খেলে। তাহলে ওই টেকনিক অনুযায়ী আগে আমরা কি দ্বারা বা কিসের দ্বারা দিয়ে কোশ্চেন করি? কি দ্বারা খেলে? লাঠি দ্বারা খেলে। পরের বাক্যে কি দ্বারা খেলে? দেখো তো দাবা দ্বারা খেলা যায় কিনা? যাচ্ছে না। তার মানে প্রথম বাক্যে কি দ্বারা খেলে লাঠি, এটা হচ্ছে গিয়ে করণকারক, আর পরের বাক্যে যেহেতু কি দ্বারা দিয়ে অ্যান্সারটা আসছে না তার মানে এটা কর্মকারক। লাস্ট আসো সম্প্রদানকারকে। যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা হয় তখন সেটা হয়ে যাবে সম্প্রদান, আর যাকে দান করা হবে সেই হবে মূলত সম্প্রদান কারক। কিভাবে? যদি বলা হয় গরিবকে কাপড় দাও, তাহলে এই যে কাপড় দেয়া এটা কিন্তু নিঃস্বার্থভাবে দেয়া হচ্ছে, সো প্রথমত এটা সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান হবে কোনটা? এই যে গরিবকে, এটাই কিন্তু সম্প্রদান, কারণ একেই কিন্তু দান করা হচ্ছে। তেমনিভাবে ভিখারিকে ভিক্ষা দাও কিংবা সৎপাত্রে কন্যা দাও, তাহলে এখানে ভিখারি এবং সৎপাত্র এটাই হবে সম্প্রদান কারক। তোমরা অনেক ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো দিনে, সেদিনের অপেক্ষায়। আল্লাহ হাফেজ।